জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, অভ্যুত্থানের সব শক্তির উপস্থিতিতে ৫ আগস্ট বিকেলে প্রকাশ। ছাত্র জনতার স্বীকৃতির পাশাপাশি ঠাঁই পাবে ঐক্য হওয়া বিষয়। ৩ দিনের সনদ সইয়ের আশা। বা মোটরসাইকেল নিয়ে আসা, তারপরে ইয়াদা করে পিস্তল দেখায় নিয়ে গেছে, যা কিছু বাইক সহ নিয়ে যায়। আমরা ইনসিকিউর যে কখন আমাদের ব্যাগটা নিয়ে চলে গেল। ছিনতাই, ডাকাতি ও সড়ক দুর্ঘটনার আতঙ্কের পূর্বাঞ্চল। ৫ বছরে ১০০ জনের প্রাণহানি। দিনের বেলাতেও নিরাপত্তা, কিশোর গ্যাংয়ে দৌড়াতো টহল বাড়ানোর দাবি। জমা অর্থে 10% ঋণও দেয়া হয় না গ্রামীণ পর্যায়ে, বেশিরভাগ যায় খেলাপিদের পকেটে। শহরের বাইরের ব্যাংকগুলোকে জমা অর্থের 80% স্থানীয় উদ্যোক্তাদের ঋণ দেওয়ার পরামর্শ। আমার ছেলেকে আমিনুলের হাতে দিছি। 26শে মার্চ ছেলে গেছে রাত্রে 9:30টায়, তারপর আর শেষ যোগাযোগ আমার সাথে যোগাযোগ হয়নি। 4 মাস ধরে খোঁজ নেই মাদারীপুর সহ 6 জেলার 17 যুবকের। দালালের খপ্পরে পড়ে লিবিয়া হয়ে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ হন তারা। ফিরে পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরছে স্বজনরা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি সাদিয়া তাসনিম। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। ৫ আগস্ট বিকেল ৫টায় অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। তথ্য উপদেষ্টা বলেছেন, ঐকমত্য হওয়া বিষয়গুলোই থাকছে ঘোষণাপত্রে। ৫ আগস্টের মধ্যে সব দল জুলাই সনদে সই করবে বলেও আশা তার। এদিকে রাজনৈতিক দলগুলোর বোঝাপড়ার ভিত্তিতে ৮ আগস্টের আগে জুলাই সনদের চূড়ান্ত হওয়ার আশা যুব ও ক্রীড়া উপদেষ্টার। জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি আর ঘোষণাপত্রের দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিল বিভিন্ন পক্ষ। এ নিয়ে রাজনৈতিক মহলেও ছিল নানা জল্পনা কল্পনা। মতামত নেওয়া হয় দলগুলোর কাছ থেকেও। শনিবার দুপুর ১টার পর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়, জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। ৫ আগস্ট বিকেল ৫টায় গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জাতির সামনে উপস্থাপন করা হবে জুলাই ঘোষণাপত্র। এর আগে সকালে জুলাই পুনর্জাগরণ র্যালি শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সাংবাদিকদের জানান, ঐতিহাসিক ও ভবিষ্যৎ বাংলাদেশের জন্য যেসব বিষয়ে সব দলের ঐকমত্য আছে সেগুলো ঠাঁই পেয়েছে ঘোষণাপত্রে। একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে, সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে। এবং এই ঘোষণাপত্র আসলে সবগুলো দলের সিগনেচারের প্রয়োজন হবে কিনা আমরা জানি না এখনও। আমরা মনে করি যে মূলত যেই ব্রড বিষয়গুলোতে সব দলের কনসেনসাস আছে, ঐকমত্য আছে ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, সেই বিষয়গুলো এখানে সন্নিবেশিত অলরেডি হয়েছে। এছাড়া ৫ আগস্টের মধ্যে সব দল জুলাই সনদে সই করবে বলেও আশা এই ছাত্র উপদেষ্টার। সকল দলের কম্প্রোমাইজের ভিতর দিয়ে এখন এই একটা জায়গায় এসে পৌঁছেছে এবং খুব শীঘ্রই আমরা মনে করি যে আমরা আশা রাখি যে ৫ আগস্টের আগে এই ডকুমেন্টটা স্বাক্ষরিত হবে সকল দল কর্তৃক। এদিকে রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক আলোচনায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, রাজনৈতিক দলগুলোর বোঝাপড়ার ভিত্তিতে ৮ আগস্টের আগে জুলাই সনদ চূড়ান্ত হবে। চূড়ান্ত পর্যায়ের দিকে আছে, এখন পদ্ধতিগত কিছু বিষয় নিয়ে মতানৈক্য আছে, সেগুলোর মতৈক্যে যদি রাজনৈতিক দলগুলো পৌঁছাতে পারে তাহলে আশা করি ৮ই আগস্টের মধ্যে জুলাই সনদ যেটা আমরা বলছি জুলাই চার্টার, সেটার বিষয়ে একটা চূড়ান্ত ঘোষণা, চূড়ান্ত একটা বোঝাপড়ায় আসা সম্ভব হবে। জুলাই ঘোষণাপত্র গণ অভ্যুত্থানকে ন্যায্যতা দিবে বলেও জানান আসিফ মাহমুদ। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচিত সরকারের হাতে সংস্কার ছাড়তে রাজি নয় এনসিপি। শনিবার বিকেলে বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পরবর্তী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়ার সরকারি ঘোষণাকে স্বাগত জানান অভ্যুত্থানের অন্যতম নায়ক। বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। নাহিদ ইসলাম বলেন, রোববার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা করা হবে নতুন বাংলাদেশের ইশতেহার। এতে দেশবাসীকে যোগদানের আহ্বান জানান তিনি। আমরা তাদেরকে স্বাগত জানাই। পাশাপাশি আমাদের দাবি ছিল, আমরা বলেছি যে জুলাই
সনদের আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামীর সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। পৃথিবীর ইতিহাসে অনির্বাচিত সরকারের আমলে সংবিধান সংশোধনের নজির নেই। রক্ত দিয়ে লেখা ৭২-এর সংবিধান এখন ৭১-এর বিরোধীরা সংশোধন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। ঐকমত্য কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তারা বলেন, নতুন নতুন কমিটি করে সরকার ও নির্বাচিত সরকারকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবারকে সম্মাননা ও আলোচনা সভার আয়োজন করে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। আলোচনা সভায় যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির 2 সদস্য। AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচন পেছানোর চেষ্টাকারীরা সফল হবে না। কোন অবস্থাতেই বিশৃঙ্খলা দিয়ে আগামী জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র যারা করছেন তারা কামিয়াবি হবেন না। কামিয়াবি হবে আপনারা, অর্থাৎ এই দেশের মানুষ। অনির্বাচিত সরকারের অধীনে সংবিধান সংশোধন করার ইতিহাস পৃথিবীতে নেই। এই মন্তব্য করে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতা বিরোধীরা এই সংবিধানের সংশোধনের কথা বলছে। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করো। যে সংবিধান আমরা রক্ত দিয়ে ৭২ সালে প্রতিষ্ঠা করেছি সেটিকে তারা ছুঁড়ে ফেলে দিতে চায়। একটি রাজনৈতিক দল যারা বিরোধিতা করেছে মুক্তিযুদ্ধে, তারা এখন বলতে চায় যে ৭১ সালে জাতি ভুল করেছে, এটি ছিল একটি পথভ্রষ্ট জাতি। নীলক্ষেতে স্মরণ সভায় যোগ দিয়ে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্র সংস্কারে যারা নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নয়। নতুন নতুন কমিটি করে নির্বাচিত সরকারকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। সংসদীয় গণতন্ত্র কিভাবে কাজ করে সেটাও তারা বুঝে না। এই জন্য আপনারা দেখছেন না, এই যে ঐক্যমতের প্রত্যেক দিন একটা সভা চলছে, কত ধরনের আবিষ্কার আমরা দেখতে পাচ্ছি। কোনো আবিষ্কারের তো দরকার নাই। সংসদ হচ্ছে সবকিছুর মূলে। অল রোড লিডস টু দ্য পার্লামেন্ট। অনেক কনস্টিটিউশনাল পোস্টে আমরা কারা যাবে এটা কমিটি করে করতে হবে, কিন্তু তারা বুঝতে পারছে না এই সব কিছু নিহিত আছে সংসদীয় গণতন্ত্রের মধ্যে। দেশের চলমান অস্থিরতা দূর করতে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপির নেতারা। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্র উত্তরণের পথ আরও দীর্ঘ করলে জনগণ আবারও জেগে উঠবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মানসিকতা পরিবর্তন ছাড়া কোনো সংস্কার কাজে আসবে না বলেও জানান তিনি। নির্বাচন দেরিতে হলে দেশ নিরাপত্তা ঝুঁকিতে পড়ার শঙ্কা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। জুলাইকে কেউ নিজের করতে চাইলে নায়ক নয়, ভিলেন হয়ে যাবে বলে মন্তব্য করেন এবি পার্টির চেয়ারম্যান। জুলাই অভ্যুত্থানের বছর ঘুরতে না ঘুরতেই রাষ্ট্র কাঠামো পুনর্গঠন, বিচার, নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে সেমিনারে জুলাই আন্দোলনের পক্ষের দলগুলো অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব কষতে বসে আইন শৃঙ্খলা সংস্কার, নির্বাচন সহ সরকারের পদক্ষেপের সমালোচনা করেন। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে সতর্ক করেন এবি পার্টির চেয়ারম্যান। যেই অভ্যুত্থান আমাদেরকে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য উদ্বুদ্ধ করেছে, সেই দিকে মনোযোগ না দিয়া ভাই সবাই মাস্টার মাইন্ড হইতে চান, এরপরে তো সব ভিলেন হয়ে যাবেন, গণভিলেন। আমি আওয়ামী লীগের বন্ধুদের উদ্দেশ্য করে বলছি, সন্ত্রাসবাদী রাজনীতি বাংলাদেশে কখনো সফল হতে পারে নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতেও পারবে না। বিচার ও নির্বাচন মুখোমুখি দাঁড় করানো হয়েছে অভিযোগ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী দ্রুত নির্বাচনের দাবি জানান। অন্যদিকে ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়া নিয়ে সংশয় জানালেও এখনও আশা ছাড়তে চান না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। দলগুলোর উপর আস্থা রেখে সনদ ঘোষণার দাবি তার। আমি বিশ্বাস করি বিচার এবং সংস্কারের প্রক্রিয়ায় আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে। ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করা দরকার। এই কথা গত 24 আগস্ট থেকে এখন পর্যন্ত প্রতি মুহূর্তে আমরা বলছি, এবং আমাদের বিচার, সংস্কার, নির্বাচন এই তিনের রোডম্যাপ নিয়ে কোনো রকম বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়াবে এবং তাদের বিষয়ে সতর্ক থাকা দরকার। অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর উপর পরিবর্তনের প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি। প্রশাসনের দলীয় প্রভাব নিয়েও সমালোচনা করেন তিনি। 11 মাসে কোনো আলাপ আলোচনা হয়েছে? খুব বেশি পরিবর্তন হয়েছে?
কিংবা যেই জনপ্রশাসন, বরং এই পুলিশ রাজনৈতিক নেতৃবৃন্দের সমঝোতায়, সক্ষতায় কিংবা ছাত্রদের, সমন্বয়কদের ব্যবসা বাণিজ্য গ্রেপ্তার আগের মতোই বহাল আছে। মানসিকতার পরিবর্তন না হলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেন ডক্টর মঈন খান। বলেন, শুধু শ্রদ্ধা জানিয়ে 18 কোটি মানুষকে সন্তুষ্ট রাখা যাবে না। সরকারের কাছে একটি মাত্র অনুরোধ করব, আপনার সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথকে দীর্ঘ করবেন না, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ তারা কিন্তু আবার গেড়ে উঠবে। দ্রুত বিচার কাজ শেষ করতে জুলাই আগস্টের প্রতিটি হত্যাকাণ্ডের আলাদা মামলা না করে একটি মামলার আওতায় এনে বিচারের পরামর্শ দেন ডক্টর মঈন খান। সারা বাংলাদেশে একটা সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। গণ অভ্যুত্থানের পর আরেকটি ১-১১ করতে না পেরে অন্তর্বর্তী সরকারের কাজে বাধা দিচ্ছে বিশেষ মহল। এ কারণে দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বিচার সংস্কার ছাড়া নির্বাচনের কোনো অবসান ঘটে প্রায় 16 বছরের আওয়ামী লীগ সরকারের শাসনামলের। এর 3 দিনের মাথায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। শনিবার শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলোচনায় অংশ নিয়ে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি, বিচার সংস্কার ও ভবিষ্যৎ রাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করেন রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষকরা। বলেন, জুলাই হত্যাযজ্ঞের বিচার ও রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচনের কোনো অর্থ নেই। বাংলাদেশ জামাত ইসলামী বিচার এবং সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না, মানি না এবং হতে দেব না। নির্বাচনের ডেডলাইনের আগে, বিচারের ডেডলাইন আগে বাংলাদেশে না দিলে দেশে জুলাই যুদ্ধ শহীদ পরিবার ঘৃণা করে নির্বাচনের ডেডলাইন প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। প্রফেসর ইউনূসকে আমি বলেছিলাম, স্যার আপনি যদি ভালো সংস্কার করতে না পারেন, ভালো নির্বাচনও করতে না পারেন, তাইলে আপনি যে একজন শান্তির প্রতীক, নোবেল পেয়েছেন, মানুষ তো মনে করবে আপনি ওভার রেটেড, আপনাকে ভুল বিবেচনায় এই পুরস্কার দেওয়া হয়েছে, এটা তো আপনারই মাটি। স্থানীয় সরকার উপদেষ্টার অভিযোগ, পট পরিবর্তনের পর আরেকটি ১-১১ করতে না পেরে অন্তর্বর্তী সরকারের কাজে বাধা দিচ্ছে বিশেষ মহল। এ কারণে দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। সরাসরি সেই ১-১১ মতো কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারলেও নানাভাবে চাপ প্রয়োগ করে এবং বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক শক্তির সাথে এক ধরনের বোঝাপড়ার মাধ্যমে এই সরকারকে একটা অথরিটেরিয়ান বা ওই ধরনের কর্তৃত্ব দেয়ার সরকার হিসেবে গড়ে উঠতে বাধা দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে তারা সফল হয়েছেন। ফলে যেটা হয়েছে, আমরা যে ধরনের ড্রাস্টিক্যাল চেঞ্জ চেয়েছিলাম সেটা বাস্তবে সম্ভব হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অনেকে অপব্যবহার করেছে বলে স্বীকার করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন বা অন্য কারো হাতে তার বিচারের ভার অন্তর্বর্তী সরকার দিতে পারে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও সংবিধান বলবৎ রেখে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করে কোনো লাভ হবে না বলেও জানান তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জুলাই ওয়ারিয়ার্স আয়োজিত আলোচনায় বক্তারা আরও বলেন, আর কোনো নামে ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না। জুলাই হত্যাযজ্ঞের বিচার, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। স্যালুট টু জুলাই ওয়ারিয়র্স শিরোনামে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে জুলাই ওয়ারিয়র্স নামে একটি সংগঠন। সেখানে অংশ নেন সারা দেশ থেকে আগত জুলাই যোদ্ধা, অভ্যুত্থানের ইনফ্লুয়েন্সার, রাজনৈতিক দলের নেতা, ছাত্র সংগঠনের প্রতিনিধি, শহীদ পরিবার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানের শুরুর দিকে বক্তব্য দেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। এ সময় শহীদ পরিবারের পক্ষ থেকে গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার আর আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানানো হয়। 24-এর যে যুদ্ধটা হয়েছে, আমার সন্তান রক্ত দিয়েছে, এখনো কেন বড় বড় সেক্টরে আওয়ামী লীগের দোসররা বসে আছে? যারা আমাদের ভাইদের বুকে গুলি চালিয়েছেন তাদেরকেও বিচার প্রক্রিয়ার আওতায় নিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। তারা আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসায় সরকারের গাফিলতির অভিযোগ এনে বলেন, আর কোনো নামেই বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরতে দেয়া হবে না। আমাদের যারা আহত যোদ্ধা এবং শহীদ পরিবার, তাদের অবস্থা এখন ভালো নেই।
আহত যোদ্ধাদের প্রয়োজনীয় চিকিৎসা এখন পর্যন্ত তারা পাচ্ছে না। ব্যর্থতার মধ্যে আমার মনে হয় উপরের দিকে থাকবে শহীদ পরিবার এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন। অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলেন, পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে, তাই জুলাইয়ের সকল পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। যারা সেই জুলাই আন্দোলনে ঐক্যবদ্ধ ছিল, সকল রাজনৈতিক দল, সকল দেশবাসী, তারা একটা পর্যায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশকে রক্ষা করার জন্য। অনৈক্য হলে কিন্তু ওই তারা পরাজয় শক্তিরা আবার কিন্তু সুযোগ দেবে। দেশ নির্বাচিত সরকার ছাড়া দেশ চলে না, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আমার লাল সবুজের পতাকার দিকে যদি শকুনের মতো করে তাকান, আমরা লাখে লাখে কোটিতে কোটিতে প্রান্তে প্রান্তে আবু সাইদ হয়ে ফিরে আসবো এবং আপনাদেরকে রুখে দেব। শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন বা অন্য কারো হাতে তার বিচারের ভার অন্তর্বর্তী সরকার দিতে পারে না বলে মন্তব্য করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। শেখ হাসিনার বিচার তো এই মাটিতে হতেই হবে। শেখ হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচন হবে এটা আমি মনে করি হতে পারে। অন্য কোন সরকার আসা, তাদের হাতে বিচারের ভার ছেড়ে দেয়া এই অন্তর্বর্তীকালীন সরকার তা করতে পারে। অনুষ্ঠানে আহত শিক্ষার্থী জুলাই যোদ্ধাদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়। এছাড়া 50 জন আহতকে অটোরিকশা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। চব্বিশের ক্যালেন্ডার জুড়ে তখনও চলছিল রক্তিম জুলাইয়ের দিন গণনা। পায়ে পায়ে সেদিন সারা বাংলা জড়ো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ঘোষিত হয় সরকার পতনের এক দফা। একদিকে আলোচনার আহ্বান, অন্যদিকে প্রতিরোধের হুমকি। কোনো কিছুই পরোয়া করেনি বাংলার ছাত্র জনতা। জুলাই অভ্যুত্থানের এই দিনে ঘটে যাওয়া ইতিহাস জানব মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। ৩৪ জুলাই, কি কারফিউ, কি বন্দুকের গুলি, কিছুর পরোয়া না করা তরুণ প্রজন্ম সেদিন গোটা দেশকে সঙ্গে নিয়ে এসে দাঁড়ায় শ্রদ্ধার মিনারে। এ যেন ক্ষুব্ধ এক মহাসাগর, যার উত্তাল ঢেউয়ে যে কোনো সময় চুরমার হবে ক্ষমতার দম্ভ আর অন্যায় অবিচারের ভারে নুয়ে পড়া পাহাড়। রক্তের উপর দাঁড়িয়ে নয় কোনো আপোষ। সেদিন এই এক স্লোগানে উত্তাল গোটা ভূখণ্ড। লাল সবুজ পতাকা হাতে, মাথায় কিংবা বুকে ধারণ করে জনতার স্রোত এসে মেশে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেই কাতারে ছাত্রের কাঁধে হাত রেখে আসেন শিক্ষক, সন্তানের হাত ধরে আসেন বাবা মা। জনসমুদ্রে হাজির হন শিল্পী, শ্রমিক সহ সকল শ্রেণী পেশার লাখ লাখ মানুষ। সবার কণ্ঠে একটাই দাবি, এত রক্তে রাঙানো হাতের নির্দেশনা মানবে না কেউ। সরকার পতনের এক দফা ঘোষণা করা হয় কেন্দ্রীয় শহীদ মিনারের এই বিশাল জমায়েত থেকে। এত খুনের পরেও শাসকের তরফ থেকে আলোচনার আহ্বান আসে এদিন, সঙ্গে আসে প্রতিরোধের হুমকিও। গণভবনের দরজা খোলা, আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনো রাজি, যে কোনো সময় তারা আসতে পারে। ছাত্র হোক, যাই হোক, এই দেশের নাগরিক। আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে, আমি সেটাই চাই। একদিকে জনতার উত্তাল সমুদ্র, অন্যদিকে হামলা, ভাঙচুর, সংঘর্ষ। একদিকে আলোচনার জন্য আহ্বান, অন্যদিকে বন্দুকের গোজ। ঘটে প্রাণহানি। আপামর জনসাধারণ বলতে যা বোঝায়, প্রত্যেকে বাংলাদেশের এক দফার জন্য প্রস্তুত ছিল। শহীদ মিনারে আমরা যখন যাব, তার আগেই মানুষজন হাতের আঙুল উপরের দিকে এক উঁচু করে দেখিয়ে দিয়েছিল তারা এইটা শোনার জন্য এসেছে। স্বৈরাচারী শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট, যার কাছে মানুষের জীবনের মূল্য নেই কোনো প্রকার, এক দফা ঘোষণা করা মানে বাংলাদেশের জনগণ যারা শহীদ মিনারে এসেছে তারা ডেথ ওয়ারেন্টে নিজের সিগনেচারটা দিচ্ছে। 24-এর ক্যালেন্ডারে চলমান সেই দীর্ঘ জুলাইয়ের এই দিনে সারা বাংলা স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে জুলাইয়ের ইতি টানতে ছিল বদ্ধপরিকর। কবে সমাপ্ত হবে রক্তিম জুলাই, তার ক্ষণ গণনাও শুরু হয় গত বছরের এই দিনে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।
আগস্ট ঘিরে নাশকতা ঠেকাতে রাজধানীতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠকের প্রভাব আইনশৃঙ্খলায় পড়বে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ষড়যন্ত্রে যে বাহিনীরই লোক যুক্ত থাকুক না কেন কোনো ছাড় পাবে না। জুলাই আন্দোলনে রায়ের বাজার বধ্যভূমিতে গণকবরে শায়িত 114 শহীদের পরিচয়ের শনাক্তের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত করতে শনিবার সকালে রায়ের বাজার বধ্যভূমিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানালেন, শহীদদের লাশ শনাক্তে ব্যবস্থা নেওয়া হয়েছে। গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি তার। যারা উত্তরসূরি রেখে গেছেন তাদের ভিতরে একটা ছিল যে কেউ চাচ্ছিল এটা শনাক্ত করো, কেউ চাচ্ছিল না। এখন তারা মোটামুটি নাকি রাজি হয়েছে। তারা মুন্সিগঞ্জ আমরা গেছিলাম, সেই সময় বলল যে তারা সবাই রাজি হয়েছে এটাকে শনাক্ত করার জন্য। এই জন্য আমরা খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করে যারা তাদের বোর্ডে এখানে রাখতে চায় তারা এখানে রাখতে পারবে, আর যদি কেউ নিয়ে যেতে চায় ওটাও নিয়ে যেতে পারবে। এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খোঁজখবর নিতে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের গোপন বৈঠক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। এর সঙ্গে যে বাহিনীর সদস্যই জড়িত থাকুক কোনো ছাড় দেওয়া হবে না। তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। এদিকে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগস্ট মাসকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভাটারা এলাকায় আওয়ামী লীগ কর্মীদের ট্রেনিং নেওয়ার ঘটনায় করা মামলা এ পর্যন্ত 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলা ইতিমধ্যে 22 জনকে গ্রেফতার করা হয়েছে। আবাসিক হোটেল বা কোনো মেস, কিছু বস্তি এলাকা আছে বা যেগুলো যেখানে হয়তো বা এই ধরনের তৎপরতা চলতে পারে, যেটা নাশকতা, তো এই ধরনের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কাজ করছি এবং প্রত্যেকটা চিরুনি অভিযান চলতেছে। গুলশানে চাঁদাবাজির মামলায় অপু নামে আরও একজনকে গ্রেপ্তার ও চাঁদার টাকায় কেনায় মোটরসাইকেল উদ্ধার করার কথাও জানানো হয় ব্রিফিংয়ে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে রোববার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে প্রথম সূচনা বক্তব্য দেবেন চিফ প্রসিকিউটর, যা বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এরপর শুরু হবে সাক্ষ্য গ্রহণ। শেখ হাসিনা, কামাল ছাড়াও এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আসামি হলেও তিনি এখন রাজসাক্ষী হিসেবে বিবেচিত হবেন। এর আগে গত 10 জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে, শেখ হাসিনার সব ঠিকানায় ওয়ারেন্ট পাঠালেও তাকে না পাওয়ায় অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ। আগামীকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মামলায় বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে কালকের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে আমরা আশা করছি। সাক্ষ্য উপস্থাপনের ক্ষেত্রে প্রসিকিউশন প্রথমেই যে সকল সাক্ষী সরাসরি এই মামলায় ভিকটিম হয়েছেন বা প্রত্যক্ষদর্শী এবং যাদের উপরে নৃশংস নির্মম অত্যাচার পরিচালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে, তাদেরকেই আমরা প্রথম দিকে সাক্ষ্য হিসাবে উপস্থাপন করব বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি। ব্যাংক খাতে জমাকৃত অর্থের 10% ঋণও বিতরণ করা হয় না গ্রামীণ পর্যায়ে। উল্টো গ্রামীণ ডিপোজিট চলে যাচ্ছে বড় বড় ঋণ গ্রহীতা আর খেলাপিদের পকেটে। তদবির আর প্রভাবশালী না হওয়ায় অনেক আবেদনকারী ঋণ পান না বলে মনে করেন অর্থনীতিবিদরা। গ্রামীণ অঞ্চলে ব্যাংক ঋণের পরিমাণ না বাড়ায় আর্থসামাজিক উন্নয়নে গতি বাড়ছে না। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকে শহর গ্রামীণ পর্যায়ে ঋণ প্রদানের রেশিও নির্ধারণের পরামর্শ তাদের। পট পরিবর্তনের পর ঋণ ব্যবস্থায় পরিবর্তনের গল্প শুরু হয়েছে সরকারি ব্যাংকে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। ভাকুরতা ইউনিয়নের চনপাড়া বাজার ঢাকার সাভারের ছোট মাঝারি ব্যবসার প্রাণকেন্দ্র। কেউ নিজেই বিনিয়োগ করেছেন, কেউ নিয়েছেন ব্যাংক ঋণ। ব্যাংকের থেকে ঋণ চাইলে সমস্যা না, যারা রানিং ব্যবসা আছে হ্যাঁ নিয়ে কিনে
আর যাকে রানিং ব্যবসা নাই এখনই কেন আগে দেখা 2 মাস 3 মাস ঘুরতে হইতো ঋণের লাগে, এখন ঘুরতে হয় না। তো এক সপ্তাহের ভিতরে আমরা ঋণ গ্রহণ করে দেয়। কয়েক বছর আগেও মফস্বল এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাংক থেকে ঋণ পেতে ভোগান্তির অন্ত ছিল না, তবে এখন অনেকটাই দৃশ্য পাল্টে গেছে। তবে পরিসংখ্যান বলছে সারা দেশে ব্যাংক খাতে যে পরিমাণ অর্থ জমা হয় তার বিপরীতে ঋণ ছাড় হয় সবচেয়ে বেশি শহর পর্যায়ে। কেন্দ্রীয় ব্যাংকের মার্চ পর্যন্ত দেয়া প্রতিবেদন বলছে ব্যাংক খাতে মোট জমাকৃত অর্থের মধ্যে সারা দেশে ঋণ প্রদান করা হয়েছে 17,12,618 কোটি 38 লাখ টাকা। এর মধ্যে শহরে জমার বিপরীতে ঋণ প্রদান করা হয়েছে 15,75,897 কোটি টাকা, যা প্রদানকৃত মোট ঋণের 92% বেশি। আর শহরের বাইরে গ্রাহকদের মোট জমাকৃত অর্থের পরিমাণ 3,01,000 কোটি, যার বিপরীতে গ্রাহকরা ঋণ পেয়েছেন মোট প্রদানকৃত ঋণের 8%-এরও কম। অর্থনীতিবিদদের মতে উদ্যোক্তার আবেদন থাকলেও অনেককেই ঋণ দেয়া হয় না প্রভাব না থাকার কারণে। ভারসাম্যপূর্ণ ঋণ ব্যবস্থা না হলে গ্রামীণ পর্যায়ে হবে না কাঙ্ক্ষিত উন্নয়ন। চিটাগাংয়ে যে ব্রাঞ্চ, লার্জার কর্পোরেট ব্রাঞ্চগুলা, সেই ব্রাঞ্চগুলাতে তার যে ডিপোজিট, তার থেকে তার লোন হলো অলমোস্ট 140, 150%, 200%। কিভাবে গ্রামের ডিপোজিটগুলো আনিয়ে ওই ডিভিশনের আন্ডারে বড় বড় বড়োয়ার এবং ডিফল্টার বড়োয়ার এদেরকে দেওয়া হয়েছে, যেই কারণে দেশের যে সার্বিক উন্নতি, যেটা ইন্ডাস্ট্রিয়াল প্রগ্রেস, এগ্রিকালচার প্রগ্রেস, হাউস বিল্ডিং লোন, এই সমস্ত জিনিস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ডিসক্রিমিনেশন হচ্ছে। রুরাল এরিয়াতে ওইভাবে আপনার প্রায়োরিটি দেওয়া হয় না, কারণ তারা তদবিরও করতে পারে না, ইনফ্লুয়েন্স কাটাতেও পারে না। 2009 থেকে 24 জুলাই 16 বছরের দুষ্কৃতিকারীদের শহর কেন্দ্রিক ঋণ প্রবাহের অনৈতিক সংস্কৃতি থেকে এবার বেরিয়ে আসার চেষ্টা করছে কিছু ব্যাংক। ভারসাম্যপূর্ণ ঋণ ব্যবস্থায় সিলিং করে দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। লক্ষ্য এখন এই মুহূর্তে ক্ষুদ্র ঋণ, এসএমই খাতে ক্ষুদ্র ঋণগুলো এবং কৃষি ঋণগুলো অধিক সংখ্যক লোকের যেমন কর্মসংস্থান তৈরি করা যায়। খেলাপি হওয়ার হারও কিন্তু অনেক কম। রংপুরের টাকা রংপুরে ব্যবহার হবে, রংপুরের মানুষ উপকৃত হবে। রংপুরের ডিপোজিট ঢাকায় এসে কোনো দুর্বৃত্তের হাতে যাবে না। এই সমস্ত এরিয়াতে সিলিং করে দেওয়া উচিত। এটা ওই ব্যাংকই পলিসিটা নিতে পারে, অর সেন্ট্রালি বাংলাদেশ ব্যাংক এটা করতে পারে, যে কোন একটা রেশিওতে আসা উচিত। শহরের বাইরে ব্যাংকগুলো জমাকৃত অর্থের 80% সংশ্লিষ্ট এলাকায় উদ্যোক্তাদের ঋণ হিসেবে প্রদানের পরিবেশ তৈরির পরামর্শ খাত সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময়। কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে অনলাইনে বিমানের টিকিট কাটার বড় প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট। শনিবার দুপুর থেকে ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। নিজের ব্যবসা গুটিয়ে আত্মগোপনে চলে যাওয়ার কারণ ব্যাখ্যা করে নিজেদের গ্রুপে টেক্সটও দিয়েছেন ফ্লাইট এক্সপার্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান বিন রশিদ শাহ সাইম। এ বিষয়ে রাজধানীর মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে। অনলাইনে বিমানের টিকিট কাটার বড় প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট। কম দামে টিকিট বিক্রয়ের জন্য গ্রাহকের আস্থায় থাকা প্রতিষ্ঠানটি হঠাৎই গায়েব। শনিবার দুপুর থেকেই প্রবেশ করা যাচ্ছে না ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শত শত কোটি টাকা নিয়ে ফ্লাইট এক্সপার্টের মালিকের পালিয়ে যাওয়ার গুঞ্জন। সেই সঙ্গে ছড়িয়ে পড়ে একটি স্ক্রিনশট, যেখানে দেখা যায় ব্যবসা গুটিয়ে আত্মগোপনে চলে যাওয়ার কারণ ব্যাখ্যা করে নিজেদের গ্রুপে টেক্সট দিয়েছেন ফ্লাইট এক্সপার্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান বিন রাশিদ শাহ সাইম। ফ্লাইট এক্সপার্টকে পাওয়া যাচ্ছে না বলে পোস্ট করছেন বিভিন্ন ভুক্তভোগী প্রতিষ্ঠান ও ব্যক্তিও। ফ্লাইট এক্সপার্টের হঠাৎ গায়েব হওয়ার দিশেহারা ট্রাভেল এজেন্সিগুলো। 1 কোটি টাকা আমাদের সেখানে বৃহস্পতিবার টপ আপ করছে। সেরকম চিন্তা করেন যে বাংলাদেশে কতগুলো ট্রাভেল এজেন্সি আছে, তো অফিস তালা মারা বন্ধ। এখন ওদের পিছনে বাংলার এজেন্সি কারা আছে তাদের রিসি নিতে হবে। আমরা যদি করি না, এখনো করবো। এ বিষয়ে রাজধানীর মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে। আমরা এই ধরনের একটা চিঠি পেয়েছি। অভিযোগ আর কি, প্রতিষ্ঠানের এমডি সাহেব আজকে থেকে আসতেছেন না, তো গ্রাহক যারা বিক্রি অনেকে এখান থেকে টাকা পাবে, লোকজন আসতেছে এই সংক্রান্তে নিরাপত্তার বিষয়ে। যারা ভুক্তভোগী আছেন তারা অফিসে আসেন। 2017 সালের মার্চ মাস থেকে কার্যক্রম শুরু করে ফ্লাইট এক্সপার্ট। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 36 দিনের জুলাই বিপ্লবে তরুণরা নেতৃত্ব না দিলে দেশকে ঝুঁকি মুক্ত করা অসম্ভব ছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শনিবার বিকেলে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ইউথ ভয়েস অফ বাংলাদেশের সিটি ওয়ার্কিং কমিটির জেনারেল কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, তারুণ্যের শক্তিতে আগামীর বিশ্বকে নেতৃত্ব দেবে বাংলাদেশ। অনুষ্ঠানে তরুণ আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ সহ 300 শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
তরুণরা যদি সামনে রিস্ক না নেয় তাহলে কিন্তু এই দেশকে স্বৈরাচার মুক্ত করা অসম্ভব। হৃদয়ে আমার বাংলাদেশ ধারণ করতে হবে। যতক্ষণ না বাংলাদেশকে তোমরা ধারণ করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে একটা কিছু থাকবে যে তুমি বাংলাদেশের জন্য তোমার কিছু করা হয়নি। বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সৈয়দপুরে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স সফলভাবে সম্পন্ন হয়েছে। 31 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত আয়োজিত এই কনফারেন্সে বিশ্বের 25টি দেশের খ্যাতনামা গবেষক, শিক্ষাবিদ ও প্রযুক্তিবিদ অংশ নেন। এর প্রথম 2 দিন অনলাইনে এবং শেষ দিন সরাসরি সেশনের মাধ্যমে বাউস্ট ক্যাম্পাসে কনফারেন্স অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার বলেন, মানব কল্যাণে প্রযুক্তি নির্ভর গবেষণার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের গবেষণা ভিত্তিক চর্চা তাদের ক্যারিয়ার এবং তাদের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সতেরো যুবকের খোঁজ নেই 4 মাস ধরে। দালালের খপ্পরে পড়ে লিবিয়া হয়ে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ হন তারা। ধার দেনা করে লাখ লাখ টাকা মানব পাচার চক্রের হাতে তুলে দিয়ে এখন পরিবারে নেমে এসেছে হতাশা। সন্তানকে ফিরে পেতে স্বজনরা ঘুরছেন দাঁড়ে দাঁড়ে, তবুও কোনো খোঁজই মিলছে না। পুলিশ বলছে এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। শরীয়তপুরের বিশুগাঁও থেকে মা তাসলিমা বেগমের সঙ্গে বাবা ছোটন ব্যাপারীর খোঁজে মাদারীপুরে এসেছে 5 বছরের সুলতানা। ছবি হাতে কান্নায় ভেঙে পড়ে সে। তার বাবা কোথায় আছে জানে না প্রথম শ্রেণীতে পড়ুয়া মেয়েটি। এদিকে টাঙ্গাইলের বাসাইল থানার টেংরিয়াপাড়ার জাহাঙ্গীর মিধার এইচএসসি পাশ করা ছেলে ইয়ামিন আহমেদের পাগলামির কারণে নিজের চালানো সিএনজি অটোরিকশা বিক্রি করে দালালের হাতে তুলে দেন 5 লাখ টাকা। কোনো ঝামেলা ছাড়াই তার একমাত্র ছেলেকে পৌঁছে দেওয়ার কথা গিরিছে, কিন্তু 4 মাস ধরে ইয়ামিনের কোনো সন্ধান মিলছে না। 26শে মার্চ উনি ছেলে গেছে রাত্রে 9:30 তারপর আর শেষ যোগাযোগ আমার সাথে যোগাযোগ হয়নি। আমার হাজবেন্ড কোথায় আছে জানি না, আমরা আনোয়ার দালালের মাধ্যমে গেছে। উনি কতদিন আমাদের সাথে যোগাযোগ রাখছে, এখন গা ডাকা দিয়ে রাখছে। একইভাবে দালালের খপ্পরে পড়ে নেত্রকোনা, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ সহ 6 জেলার 17 যুবক গত 26 মার্চ লিবিয়া হয়ে গ্রিসের উদ্দেশ্যে ইঞ্জিন চালিত নৌকায় ওঠেন। এরপর আর কোনো খোঁজই পাচ্ছেন না পরিবারগুলো। স্বজনদের অভিযোগ, মানব পাচার চক্রের সক্রিয় সদস্য মাদারীপুরের শিবচরের দক্ষিণ বাঁশকান্দি গ্রামের উজ্জ্বল আকনের ছেলে রাজীব আকন প্রলোভন দেখিয়ে প্রত্যেক পরিবার থেকে 5 থেকে 10 লাখ টাকা হাতিয়ে নেয়। পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় রাজীব। নিখোঁজদের ফিরে পেতে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবারগুলো। রাজীব আকন আমাদেরকে গ্রিসে যাওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় গত 10ই মার্চ আমাদের এই লোকগুলোকে নিয়ে গেছেন। বাড়ি ঘর বেচকে আমার ছেলেকে আমিনুলের হাতে দিছি, ওই থেকে এই পর্যন্ত নিখোঁজ। আমাদের এই সন্তানকে মনে করেন খোঁজ করে দিবে, এইটাই আমাদের সরকারের কাছে দাবি। পুলিশ বলছে লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। আমাদের থানায় তারা কোনো অভিযোগ দেন, কারো বিরুদ্ধে অভিযোগ দেন, অবশ্যই আমরা সেটি আইনানুগ পন্থায় ব্যবস্থা নিব। এই ধরনের অপরাধের বিষয়ে আমাদের জিরো টলারেন্স রয়েছে। এ ব্যাপারে জানতে প্রধান অভিযুক্ত রাজীব আকনের সঙ্গে যোগাযোগ করে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসী সূত্রে জানা গেছে রাজীব বর্তমানে লিবিয়ায় অবস্থান করছেন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। নড়াইলের লোহাগড়ায় ডাকাতির প্রস্তুতির সময় পুলিশ কনস্টেবল, চাকরিচ্যুত সেনা ও নৌ সদস্য সহ আন্তঃজেলা ডাকাত দলের 9 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার রাত 3টার দিকে টহল চলাকালীন উপজেলার আলা মুন্সির মোড় এলাকায় একটি সংঘবদ্ধ দল নজরে আসে। তাদের জিজ্ঞাসাবাদে কথাবার্তা অসংলগ্ন থাকায় এবং তথ্য প্রমাণের ভিত্তিতে সাতক্ষীরা সদরের কটিয়া ফাঁড়িতে কর্মরত পুলিশ কনস্টেবল ইজাজ আহমেদ, লোহাগড়ার চাকরিচ্যুত নৌ সদস্য কাজী অমিত, যশোরের চাকরিচ্যুত সেনা সদস্য হাফিজুর রহমান সহ 9 জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 7টি মোটরসাইকেল, হাতকড়া সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তাদের মধ্যে 5 জনের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতি, দস্যুতা, অস্ত্র, মাদকের মামলার পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
পরে লোহাগড়া থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। দেখছেন ভোরের সময়। হবিগঞ্জের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে বেড়েছে আগুন আতঙ্ক। নেই প্রয়োজনীয় অগ্নি নির্বাপক ব্যবস্থা ও পর্যাপ্ত প্রশিক্ষিত নিরাপত্তা কর্মী। প্রায়ই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড হচ্ছে, বিদ্যুৎ বিভ্রাটে পড়তে হচ্ছে গ্রাহকদের। দুর্ঘটনা এড়াতে প্রশিক্ষিত জনবল ও অগ্নি নির্বাপক ব্যবস্থার সম্প্রসারণ করার পরামর্শ ফায়ার সার্ভিসের। রাশেদ আহমদ খানের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। হবিগঞ্জে বেশিরভাগ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অগ্নি নির্বাপক যন্ত্র পুরানো, যার অধিকাংশই অকেজো। নিয়মিত রক্ষণাবেক্ষণ বা ফায়ার ড্রিলের ব্যবস্থা নেই বললেই চলে। এতে প্রায় ঘটছে ভয়াবহ অগ্নিকাণ্ড। এতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকছে ঘন্টার পর ঘন্টা, কখনো দিনের পর দিন। তখন পুরো জেলা হয়ে পড়ে অন্ধকার। ভোগান্তিতে পড়ে স্কুল, কলেজ, হাসপাতাল ও কলকারখানার সবাই। ব্যবসা বাণিজ্যে নেমে আসে স্থবিরতা। বিদ্যুৎ বিভাগের ফাইলপত্রে কাগজে কলমে নিরাপত্তা ব্যবস্থা থাকলেও বাস্তবে তা অনুপস্থিত। গত 31 জুলাই শাহাজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। এর আগেও 2022 সালে এ কেন্দ্রে আগুনে পুড়ে যায় বেশ কয়েকটি টারবাইন। বেড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়েনি। বেশ কয়েকটি বিদ্যুৎ প্লান্ট আছে, কিন্তু বিদ্যুতের মধ্যে কোনো দুর্ঘটনা হলে কিন্তু আগুন নির্বাপনের কোনো ব্যবস্থা নেই। না থাকার কারণে যখন আগুন লাগে তখন কিন্তু আগুন নিবানোর জন্য দূর থেকে ফায়ার সার্ভিস খবর দিয়ে নিতে হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকতো, তাহলে হয়তো জনগণের দুর্ভোগ হতো না, রাষ্ট্রেরও শত শত কোটি টাকা অপচয় হতো না। সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে যাতে যে কোনো দুর্ঘটনা আমরা আগে থেকেই এড়াইতে পারি। আমরা চাই বিদ্যুৎ যেমন সবসময় থাকে, দুর্ভোগ যাতে না লাগে, অগ্নি নির্বাপক ব্যবস্থার যাতে আরো জোরদার করা হয়। একটু সচেষ্ট থাকেন যে পাওয়ার স্টেশনগুলোতে যেন আগুন না লাগে, কি কারণে আগুন লাগে সেটা ওনারা বের করবেন এবং এটা যাতে না হয় এই ব্যাপারটা নিয়ে ওনারা সচেষ্ট থাকবেন। দুর্ঘটনা এড়াতে প্রশিক্ষিত জনবল এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা সম্প্রসারণ করার পরামর্শ ফায়ার সার্ভিসের। ফায়ার ব্রিগেড সেখানে পৌঁছতে 15 মিনিট 20 মিনিটের মতো সময় লাগে, যার জন্য যদি ওইখানে ব্যবস্থাটা আরো বা এখানে কর্মীগুলো আরো তৎপর থাকে তাহলে হয়তো আগুনটা খুব তাড়াতাড়ি নির্বাপন করা সম্ভব। জেলায় সরকারি ও বেসরকারি মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে 10টি। সময় সংবাদ, হবিগঞ্জ। খন্দে ভরা সড়কে হেলে দুলে চলছে যানবাহন। শেরপুর পৌর এলাকার প্রায় সবকটি রাস্তার বেহাল দশা। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। দুর্ভোগ লাঘবে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ পৌরবাসীর। তবে দ্রুত মেরামতের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। শহীদুল ইসলাম হীরার তথ্য, বাবু চক্রবর্তীর তোলা ছবি নিয়ে রিপোর্ট। ছোট বড় অসংখ্য খানাখন্দ, সামান্য বৃষ্টিতেই জমে থাকে পানি, তার মধ্যেই ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে যানবাহন। শেরপুর পৌরসভার প্রায় সবকটি সড়কের এমন বেহাল দশা। লোক দেখানো কিছু সংস্কার হলেও 2 সপ্তাহের বেশি টিকছে না। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় সামান্য বৃষ্টিতেই সড়ক তলিয়ে যায়। দুর্ভোগ লাঘবে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই, অভিযোগ পৌরবাসীর। বৃষ্টি হলেই হাঁটু পর্যন্ত পানি জমে জন দুর্ভোগ সৃষ্টি হইতেছে, পরিবেশ নষ্ট হচ্ছে, অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যেতে পারে না। রাস্তাটা অনেক ভাঙা থাকার কারণে ঝুঁকি থাকে চলাফেরায়। মানুষ অ্যাক্সিডেন্ট হয় আর কি। গাড়ি চলাচল করতে রাস্তা একদম গর্ত হয়ে যায়। আমাদের এই রাস্তার সাথে ড্রেনের প্রয়োজন। এই রাস্তাটা সংস্কার করা দরকার এবং ভালোভাবে ঠিক করা দরকার। তবে বেহাল সড়কগুলো মেরামতে টেন্ডার প্রক্রিয়ার কথা জানান পৌর প্রশাসক। বড় বড় গর্ত হয়েছে, সেই গর্তগুলা ধরে রোড ধরে একটা এস্টিমেট করে আমরা ঠিকাদার দিয়ে কাজ করবো, আমরা নিজেরা আর করব না, যে ক্ষেত্রে যাতে একটু স্বচ্ছতা বা জবাবদিহিতা নিশ্চিত হয়। আর আপনাদের অবজারভেশনে যে রোডগুলা এসছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে আমরা এইটা নির্ধারণ করে এস্টিমেট করে আমরা সীমিত টেন্ডারিং মেথডে আমরা চলে যাব। প্রায় 25 বর্গ কিলোমিটার আয়তনের শেরপুর পৌরসভায় চলাচলের জন্য 226 কিলোমিটার সড়ক রয়েছে, যার মধ্যে 180 কিলোমিটার পাকা ও 46 কিলোমিটার কাঁচা। সময় সংবাদ, শেরপুর। দেখছেন ভোরের সময়। ঝিনাইদহে কয়েকদিনে টানা বৃষ্টিতে হাজার বিঘা ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। কৃষকরা জানান, ঝিনাইদহ সদর, কোটচাঁদপুর, মহেশপুর, কালীগঞ্জ সহ বিভিন্ন উপজেলার মাঠ ও বিলে বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এতে সদ্য রোপণ করা আমন ধান নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি মরিচ, পটল সহ বিভিন্ন সবজির ক্ষেতও পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে। এছাড়া নতুন করে ধান রোপণ করতে না পেরে চরম ক্ষতির মুখে চাষিরা। কৃষি বিভাগ জানিয়েছে, ঝিনাইদহের ৬টি উপজেলায় এরই মধ্যে ৭,৫০০ হেক্টরের বেশি ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। ক্ষয়ক্ষতি কমাতে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি পানি নিষ্কাশনের ব্যবস্থাও করা হচ্ছে। দাম কমিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে মুন্সিগঞ্জের আলু চাষিরা। হিমাগারের গেটে প্রতি কেজি আলুর দাম উঠেছে 11 টাকা পর্যন্ত, অথচ 17 টাকা উৎপাদন খরচের সঙ্গে অন্যান্য ব্যয় যোগ করে হিমাগারে রাখা পর্যন্ত 27 টাকা খরচ হয়েছে বলে দাবি কৃষকদের। এ অবস্থায় আলু রফতানির উদ্যোগ নেয়ার তাগিদ স্থানীয় কৃষি বিভাগের। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। বাজার, হিমাগার শেড মুন্সিগঞ্জের কোথাও নেই আলুর কদর। আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জের সংরক্ষণকারীদের গলার কাটা এখন এই সবজি। সরকারি হিসেবে এবার কেজি প্রতি আলুর উৎপাদন খরচ পড়েছে 17 টাকা। এর সঙ্গে হিমাগার ভাড়া 6 টাকা, বস্তা ও পরিবহন খরচ যুক্ত হয়ে 1 কেজি আলু বিক্রির আগে কৃষকের খরচ হয়েছে 27 টাকা। সেই আলু হিমাগারে বিক্রি হচ্ছে 11 টাকা কেজি দরে, আর খুচরায় 20 টাকায়। কৃষক ও সংরক্ষণকারীরা তাই দিশেহারা। 25 টাকার বিনিময়ে এখন আলু বিকতে আছে 11 থেকে 11.5 টাকা। এখন যে আলু 10 টাকা কেজি, এখন তো কৃষক মরতাছে, ব্যাপারী মরতাছে। নতুন আলু আইসা বললা এই পুরান আলু আমি হিমা করতে মানে নদীতে ফালাই দিতে হবে। খরচ টাকাটা পাইতেছে, আর 4 লাখ টাকা কৃষকের সম্পূর্ণ ধ্বংস। দামের একটা সিদ্ধান্ত দিত তো কৃষক বাচ্চা খাইতে পারতো। কৃষি বিভাগের তথ্য, মুন্সিগঞ্জে 10,80,000 মেট্রিক টন, সারা দেশে 1,30,00,000 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। দেশে আলুর চাহিদা প্রায় 1 কোটি মেট্রিক টন। তাই কৃষক বাঁচাতে এই পণ্য রপ্তানির উদ্যোগের তাগিদ কৃষি বিভাগের। সরকারিভাবে আলু ক্রয় করে যদি বিতরণের ব্যবস্থা করা যায়, তাহলে কৃষকরা আর্থিক ক্ষতি কিছুটা হলেও সরতে পারবে বলে আমি মনে করছি। মুন্সিগঞ্জের হিমাগারগুলোতে এখনো 4,55,000 মেট্রিক টন আলু রয়ে গেছে, অথচ গেল বছর এই সময়ে এর পরিমাণ ছিল 2,70,000 মেট্রিক টন। জেলার 58টি হিমাগারে এবছর 5,07,000 মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়। এর মধ্যে এ পর্যন্ত মাত্র 52,000 মেট্রিক টন আলু বাজারজাত করা হয়। মুন্সিগঞ্জের মোক্তারপুর থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দেশের উত্তর পূর্বাঞ্চলের হাওর অঞ্চল একসময় ছিল মাছের প্রাচুর্যের জন্য বিখ্যাত। প্রতি বছর বর্ষাকালে পানিতে ভরে ওঠা এসব হাওর এলাকার প্রধান জীবিকা ও পুষ্টির উৎস ছিল দেশি প্রজাতির মাছ। জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাবে ভরা বর্ষাতেও পানি স্বল্পতায় মৎস্য সংকটে পড়েছেন হাওরবাসী। হুমকিতে পড়েছে হাওর পাড়ের জীবন জীবিকা। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। গেল বছর এই সময় সুনামগঞ্জের হাওরগুলো ছিল পানিতে টইটুম্বর, আর এখন সেই হাওরগুলোতে পানি নেই বললেই চলে। ভরা বর্ষায়, উজানে কিংবা সিলেট অঞ্চলে দেখা নেই কাঙ্ক্ষিত বৃষ্টির ফলে হাওরে চলছে মাছের আকাল। সুনামগঞ্জের প্রত্যেকটি হাওরেরই একই পরিস্থিতি, ফলে মিঠা পানির মাছের সংকট দেখা দিয়েছে। এখন বর্তমান অবস্থায় জাল ধরি পায় না মানছি, সব ফুকায় গেল, বৃষ্টি নাই, পানি নাই, মাছটা চাউরও নাই। মিঠা পানির মাছের বড় আড়ত লামাকাজির মাহতাবপুর মৎস্য আড়ত খাঁ খাঁ করছে। সরবরাহ নেই মাছের, যা আছে তাও অল্প পরিমাণে ছোট মাছ ও চাষের মাছ। পানিতে হইতো মাছটা বড় হইতো, মাছ তো বড় হয় নাই। আগে তো যাই হোক হাওরে গেলে মনে করেন যে 1,000, 1,200, 1,500 টাকার এরকমভাবে মাছ মারলে একজন ফ্যামিলি চালাইতে পারতো। এখন এরকম অবস্থাও নেই, পানি নাই দেশে, এরপরে মাছের ফসলও নাই, বিভিন্ন ক্ষয়ক্ষতি ব্যবসায়ীদের হচ্ছে। বর্ষায় সারাদিন হাওরে কর্মব্যস্ত থাকার কথা থাকলেও জেলেরা ঘাটে নৌকা বেঁধে বাড়িতে অলস দিন কাটাচ্ছেন। আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী জুন জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা 1,000
638 মিলিমিটার। তার বিপরীতে হয়েছে অর্ধেকেরও কম। জলবায়ু সহনশীল যে মাছের প্রজাতি রয়েছে, দ্রুত বর্ধনশীল মাছ রয়েছে, এই মাছগুলা বড় আকৃতির পোনা ছেড়ে আমরা যাতে এই পরবর্তী বন্যার আগেই যাতে এটা হারভেস্ট করতে পারি সেই নির্দেশনা আমরা চাষিদিকে দিয়েছি। ভরাট হওয়া খালগুলো খননের পরিকল্পনার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তা। এই বছর আমরা বাজেট থেকে বেশ কিছু খাল সারা সিলেট জেলায় খননের জন্য আমরা চাহিদা পাঠিয়েছি। তো আমরা যদি এখান থেকে বরাদ্দ পাই তাহলে খালগুলো খনন করলে আশা করি এটার প্রভাব কিছুটা হলেও হ্রাস পাবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সিলেট বিভাগে ছোট বড় হাওরের সংখ্যা 423টি আর বিলের সংখ্যা 3167। এসব হাওর ও বিল থেকে প্রায় 1,10,072 মেট্রিক টন মাছ আহরণ হওয়ার কথা, তা নেমে এসেছে অর্ধেকে। আর 64 প্রজাতির মিঠা পানির মাছ এখন বিলুপ্তির পথে। ইকরামুল কবির, সময় সংবাদ, সুনামগঞ্জ। প্রাকৃতিক প্রজনন ও অবমুক্ত করা মাছের পোনা স্বাভাবিক বৃদ্ধির জন্য 3 মাসের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে আবারও মাছ শিকার শুরু হলো। এসব মাছ নিয়ে আসা হচ্ছে বিএফটিসি ঘাটে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিএডিসি ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেফাজত সবুজ, যাচ্ছে তার কাছে। প্রায় 3 মাসের যে নিষেধাজ্ঞা ছিল কাপ্তাই হ্রদে মাছের যে প্রাকৃতিক প্রজনন এবং অবমুক্ত করা মাছের পোনার সুষ্ঠু বিকাশের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় রাঙামাটিতে এবারও 1 মে থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে গতকাল রাত 12টা বাজে। গতকাল রাত 12টা থেকেই মূলত শুরু হয়েছে এখানে মৎস্য আহরণের, এবং গতকাল রাতে যে মাছ আহরণ করা হয়েছে আমরা এখন একটু দেখানোর চেষ্টা করছি যে রাঙামাটির যে মৎস্য অবতরণ কেন্দ্র আছে, জেলার সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাট, সেই ফিশারি ঘাটে আসলে এখানে যে মাছ জেলেরা সারা রাত যে মাছ ধরেছে সেই মাছগুলো আসলে এখানে নিয়ে আসা হয়েছে এবং এখানে অবতরণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বোটের মাধ্যমে বিভিন্ন দূর দূরান্ত থেকে মাছ এসেছে কাপ্তাই হ্রদে, এবং প্রথম দিনের যে মৎস্য অবতরণের যে নমুনা দেখা যাচ্ছে, আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে মাছের মধ্যে আসলে প্রথম দিনে চাপিলাটাই পরিমাণে বেশি দেখা যাচ্ছে, তবে কাপ্তাই লেকের যে প্রধান আকর্ষণ কাসকি মাছ, সেই কাসকি মাছের পরিমাণটা কিছুটা কম। ওনারা আমাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রেখেছে, যেহেতু প্রথম দিন দেখেই এভাবে কোনোভাবেই মাছের যে পরিমাণটাকে আসলে বা কোন জাতীয় মাছের অধিক খাওয়া যাচ্ছে সেটা নিশ্চিত করা যাবে না, কারণ প্রথম দিন যেহেতু মাছ আহরণ হয়েছে এখানে চাপিলা মাছের সংখ্যাটাই বেশি, এবং ওনারা কিছু বলেছেন যে এবছর আসলে কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পরিমাণ পানি ছিল, কিন্তু তারপরেও যে আরোহণকৃত যে মাছ এখানে আহরণকৃত মাছ অবতরণ করা হচ্ছে তার মধ্যে চাপিলার পরিমাণটাই বেশি হলো, সেগুলি আকারে কিছুটা ছোট হয়েছে। তবে ওনারা আমাদেরকে যে বিষয়টা বলেছেন যে খুব কিছুদিনের মধ্যে এটা স্বাভাবিক হয়ে যাবে এবং এখানে বড় বড় কাঠ জাতীয় মাছের পাশাপাশি আসলে এখানকার অন্যান্য মাছগুলো পাওয়া যাবে। এবং আরেকটি তথ্য দিয়ে রাখি যে গত বছর এই ফিশারি ঘাট অবতরণ কেন্দ্রগুলোতে প্রায় 8,600 মেট্রিক টনের মতো মৎস্য অবতরণ করা হয়েছিল, যেখান থেকে বিএফটিসি রাজস্ব হয়েছিল প্রায় 19 কোটি টাকারও বেশি। তো রাঙামাটিতে যে দীর্ঘ 3 মাস পরে যে মৎস্য আহরণ শুরু হয়েছে এ ছিল তার সর্বশেষ। থেকে ফেলা হচ্ছে ত্রাণ, তাও পড়ে থাকছে রক্তে ভেজা রাস্তায়। উপত্যকাটিতে ইসরায়েলি বর্বরতায় একদিনে নিহত হয়েছেন অন্তত 57 জন, যার মধ্যে 35 জনই ত্রাণ সংগ্রহের সময় নিহত হয়েছেন। এদিকে 5 দেশের 90টি বিমান সহায়তাও উপত্যকায় খাদ্য সংকট রুখতে ব্যর্থ। এয়ারড্রপ পদ্ধতিতে অকার্যকর, বিপজ্জনক এবং অপমানজনক বলে আখ্যা দিচ্ছে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো। নেটজারেম করিডোরে খাদ্যের খোঁজে বেরিয়ে গুলিতে ঝরে পড়েছে কিশোর আহমেদের প্রাণ। ময়দা নিয়ে বাড়ি ফেরার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয় সে। মুহূর্তেই ময়দার সাদা বস্তা আহমেদের তরতাজা রক্তে লাল হয়ে যায়। 1 মাস আগেই আরেক সন্তান হারানো আহমেদের মা মানাল মাসুদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন দূত স্টিভ উইটকফকে তার ছেলের মরদেহ দেখতে আসার আহ্বান জানান।
ট্রাম্প চায় আমরা তাকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠাই। কিসের ধন্যবাদ? তিনি আসুক, আমার ছোট্ট ছেলেটাকে দেখে যাক, গিয়ে দেখুক যেখানে আটা ছড়ানো সেখানে রক্তে ভেসে আছে শহীদদের দেহ। 1 মাস আগে আমার আরেকটা ছেলে মারা গেছে, আজ আহমাদও মারা গেল। খাবার আর পানি আনতে গিয়েছিল আর রক্তে ভেজা লাশ হয়ে ফিরল। জাতিসংঘ বলছে গাজায় খাদ্য সহায়তা নিতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন 1000-এর বেশি মানুষ। সংস্থাটি আরও জানায়, ফ্রান্স, জার্মানি, জর্ডান, মিশর আর আমিরাত মিলে 90টি এয়ারড্রপ চালালেও কার্যকর সহায়তা মেলেনি। ডক্টরস উইদাউট বর্ডার্সের অভিযোগ, এতে সহায়তা নয় বরং অপমানই বাড়ছে। সংস্থাটি আরও জানায়, গাজাবাসী এখন উপত্যকাটির মাত্র 20% জায়গায় গাদাগাদি করে রয়েছে, যার কারণে এই আকাশপথে ফেলা খাবার জনবহুল এলাকায় পড়ে। এতে ত্রাণের বস্তাগুলো তাঁবুর ওপর পড়ছে, মানুষ আহত হচ্ছে। আবার অনেক সময় ইসরায়েল ঘোষিত যুদ্ধাঞ্চলেও বিমান থেকে খাবার ফেলা হচ্ছে, যেখানে ইসরায়েলি বাহিনীর গুলির ঝুঁকি রয়েছে। ইউনিসেফ বলছে, ক্ষুধার ভয়াবহতাই গাজার এখন প্রধান শত্রু। 3 লাখেরও বেশি শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে। গত 1 মাসে 162 জন প্রাণ হারিয়েছে ক্ষুধা ও পুষ্টিহীনতায়, তাদের অর্ধেকই শিশু। বিশ্ব খাদ্য সংস্থার হিসেবে গাজার হাসপাতালগুলোতে এখন মৃত্যুহার বিশ্ব স্বীকৃত দুর্ভিক্ষের মাত্রা ছাড়িয়ে গেছে। এর মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী ভিডিও প্রকাশ করে দাবি করে তারা নাকি দিনরাত খাদ্য ও ওষুধ দিচ্ছে। জাতিসংঘ তা সরাসরি নাকচ করে বলছে, ফুটেজগুলো পুরানো আর বাস্তবতা একেবারেই আলাদা। এদিকে সম্পূর্ণ স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং জেরুজালেমকে রাজধানী হিসেবে স্বীকৃতি না দেয়া পর্যন্ত প্রতিরোধ ও অস্ত্র ত্যাগ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান গাজায় আগ্রাসন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বলেন, বন্দি মুক্তির চুক্তি না হওয়া পর্যন্ত উপত্যকাটিতে তেল আবিবের সামরিক অভিযান চলবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজায় যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে প্রতিনিয়ত ইসরায়েলের ওপর চাপ বাড়ছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনড় মনোভাব ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের যথাযথ মডেলের অভাবে অঞ্চলটির সার্বভৌমত্বের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বলে দাবি বিশ্লেষকদের। যদিও ফিলিস্তিনের প্রতি আন্তর্জাতিক মহলের সমর্থন এই পরিস্থিতিতেও আশার আলো দেখাচ্ছে। এ নিয়ে বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। ফুটফুটে শিশুদের হাড্ডিসার দেহ, মায়ের করুণ আর্তনাদ আর ক্ষণে ক্ষণে গর্জে ওঠা গুলির শব্দ, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে গাজায় চলমান বর্বরতার চিত্র আর আড়াল নেই বিশ্ববাসীর কাছে। নিষ্ঠুরতার এই করুণ চিত্র দেখে ফিলিস্তিনিদের পাশে এসে দাঁড়াচ্ছে ফ্রান্স, ব্রিটেন ও কানাডার মতো শক্তিশালী পশ্চিমা দেশগুলোও। যুদ্ধবন্ধে চাপ দিচ্ছে ইসরায়েলের ওপর। এমনকি যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটির খাদ্য পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর বিরক্ত খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অবস্থায় যুদ্ধ বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বিশ্বজুড়ে জনমত গড়ে উঠছে। যদিও মার্কিন গণমাধ্যম CNN-এর একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন অনুযায়ী তা বাস্তবায়নের সম্ভাবনা বেশ ক্ষীণ। এর পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে আধুনিক বিশ্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের মডেলের অভাব। বিশ্লেষকদের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ফিলিস্তিনের অস্তিত্বে বড় একটি প্রশ্নবোধক চিহ্ন ঝুলতে থাকে। অপরদিকে গাজা, পশ্চিম তীর ও জেরুজালেমের ওপর ইসরায়েলের আধিপত্য বাড়তে থাকে। 1990 সালের অসলো অ্যাকর্ডে ফিলিস্তিন রাষ্ট্রের ধারণা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এছাড়াও প্রশাসনিক দায়িত্ব কারা পালন করবে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এ অবস্থায় আন্তর্জাতিক চাপের মুখে যদি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করাও হয়, তবে তার চিত্র কেমন হবে কিংবা প্রশাসনিক কাঠামো কিভাবে তৈরি হবে তা এখনো অজানা। এ সকল জটিলতা ছাড়াও গাজা বিষয়ে নেতানিয়াহুর একগুঁয়ে মনোভাবকেও দায়ী করছে গণমাধ্যম। গাজায় যুদ্ধ চালিয়ে গেলে ফ্রান্স, ব্রিটেন, কানাডা কিংবা যে কোনো দেশ যে পদক্ষেপই নেক তাকে সম্মাননা চিহ্ন হিসেবে গ্রহণ করবেন বলেও জানান তিনি। এছাড়াও ফিলিস্তিনের স্বাধীনতা আদতে ইসরায়েলের ধ্বংসের সূচনা বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। তার সংসদ সদস্যদের মধ্যে কেউ কেউ গাজাকে পুরোপুরি ইসরায়েলের অংশ করে নিতে আগ্রহ দেখিয়েছেন। এমনকি গাজাবাসীকে অনাহারে রাখার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ হতে দেখা যায় তাদের। গণমাধ্যম বলছে, নেতানিয়াহু কোনোভাবে নমনীয় হলে জোট থেকে বের হয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এই নেতারা। তবে এত কিছুর মধ্যেও আশার আলো হয়ে দেখা দিয়েছে ফিলিস্তিনের প্রতি আন্তর্জাতিক মহলের সমর্থন। বিশ্লেষকরা বলছেন, শক্তিশালী কূটনৈতিক ও বাণিজ্যিক অংশীদারদের চাপে যদি ট্রাম্প তার ইসরায়েল ঘেঁষা অবস্থান পরিবর্তন করেন, তবে বিপাকে পড়বেন নেতানিয়াহু, যা তাকে গাজায় যুদ্ধ বন্ধে বাধ্য করতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। থেকে গ্যাস আমদানি শুরু করেছে সিরিয়া।
আলেপ্পো থার্মাল স্টেশনে গ্যাস পৌঁছানোর পর উৎপাদনে ফিরেছে 14 বছর ধরে বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্র। এতে বিদ্যুৎ সংকট কমবে বলে আশাবাদী সিরিয়ার নতুন সরকার। দীর্ঘ 13 বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত হয়ে পড়েছিল সিরিয়া। ধ্বংস হয়েছে শহর, শিল্প, অবকাঠামো, আর্থিক খাত। বাস্তুচ্যুত হয় কোটি কোটি মানুষ। তবে 2024 সালের শেষ দিকে আসাদ সরকারের পতনের পর ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। শুরু হয় সিরিয়া পুনর্গঠনের নতুন অধ্যায়। সাম্প্রতিক বছরগুলোতে ধীরে ধীরে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে পেতে শুরু করে দেশটি। আর এ পথেই বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে আজারবাইজান থেকে তুরস্কের মাধ্যমে গ্যাস আমদানিকে। শনিবার সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পো থার্মাল পাওয়ার স্টেশনে গ্যাস পৌঁছানোর পর ফের উৎপাদনে ফিরেছে হারজালি ইউনিট, যা 14 বছর ধরে অচল ছিল। সিরিয়ার জ্বালানি বিভাগ জানায় এতে নতুন করে প্রতিদিন গড়ে 4 ঘন্টা বেশি বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। বর্তমানে শুধু এই ইউনিট থেকে উৎপাদিত হচ্ছে 900 মেগাওয়াট বিদ্যুৎ। আজ থেকে তুরস্কের মাধ্যমে আজেরি গ্যাস সরবরাহ শুরু হয়েছে। 14 বছর পর পুনরায় চালু হওয়া হারজালি স্টেশন থেকে গ্যাস সরবরাহ হচ্ছে। এতে বিদ্যুৎ উৎপাদন 900 মেগাওয়াটে পৌঁছেছে। 4 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বাড়বে বলে আশা করা হচ্ছে। চুক্তি অনুযায়ী সিরিয়ার বছরে 120 কোটি ঘনমিটার গ্যাস সরবরাহ করবে আজারবাইজান। এই গ্যাস যাচ্ছে কাস্পিয়ান সাগরের শাহ দেনিজ গ্যাস ক্ষেত্র থেকে, যেটি পরিচালনা করছে ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানি। গ্যাস পৌঁছাতে ব্যবহৃত হচ্ছে তুরস্কের আন্তঃদেশীয় পাইপলাইন। কিলিস শহরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজারবাইজান, তুরস্ক, সিরিয়া ও কাতারের মন্ত্রীরা। তুরস্ক একসময় সিরিয়ার গৃহযুদ্ধে বিদ্রোহীদের সমর্থন দিলেও এখন যুদ্ধোত্তর পুনর্গঠনে অন্যতম প্রধান মিত্র হয়ে উঠেছে। দেশটির জ্বালানি মন্ত্রী আলপারসালান বাইরাক্তার জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রতিদিন গড়ে 60 লাখ ঘনমিটার গ্যাস সরবরাহ হবে। এর মাধ্যমে বন্ধ হয়ে থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলোর সম্মিলিত 1200 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা পুনরায় সচল হবে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণায় ফের বিশ্ব বাণিজ্যে অস্থিরতা দেখা দিয়েছে। ট্রাম্প এটিকে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বলে উল্লেখ করলেও বিশ্লেষকরা একে অযৌক্তিক বলে আখ্যা দিচ্ছেন। তাদের ধারণা এটি পুরোপুরি রাজনৈতিক চাল। চলতি বছরের 1 আগস্ট ট্রাম্প প্রশাসনের হোয়াইট হাউস বিজ্ঞপ্তিতে প্রকাশ পায় নতুন ট্যারিফ কাঠামো। বহু দেশের পণ্যের ওপর 15 থেকে 50% পর্যন্ত শুল্ক বসানো হয়। কানাডার পণ্যে 35%, ব্রাজিলে 50%, মালয়েশিয়ায় 19% এবং তাইওয়ানে 20% শুল্ক আরোপ করা হয়। যুক্তরাষ্ট্র বলছে, যেসব দেশ এখনো বাণিজ্য চুক্তিতে সই করেনি তাদের ওপরই চাপ প্রয়োগ করা হচ্ছে। ট্রাম্পের দাবি, বিশ্ব বাণিজ্য খাতে শুল্কের সমতা আনতে এই পদক্ষেপ নিয়েছেন তিনি, যা যুক্তরাষ্ট্রের অর্থনীতির ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি। তবে বিশ্লেষকরা বলছেন এটি পুরোপুরি রাজনৈতিক চাল। পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের গবেষক গ্যারি হাফবাওয়ার বলছেন, এটা অর্থনীতির দৃষ্টিকোণ থেকে একেবারে অযৌক্তিক সিদ্ধান্ত। সিএফআরএ রিসার্চের প্রধান বিশ্লেষক স্যাম স্টোভল যুক্তি দেন, ট্রাম্পের ঘোষণায় দেশগুলোকে চাপে রাখা হচ্ছে যাতে তারা দ্রুত বাণিজ্য চুক্তিতে সই করে। বিশ্লেষকরা এখন ট্যারিফ সিজন 2 বা ট্যারিফ 2.0 এর কথা বলছেন। হাফবাওয়ার এবং স্টোভালের মতামত অনুযায়ী এই পদক্ষেপের ফলে নতুন করে বাণিজ্য যুদ্ধের সূচনা হতে পারে, যার ফলশ্রুতিতে বিশ্ববাজারে আরও অনিশ্চয়তা তৈরি হবে। বিশেষ করে সেমিকন্ডাক্টর, কৃষি পণ্য এবং ইলেকট্রনিক্স খাতের উপর প্রভাব পড়বে। এসব খাতে বৃহৎ আমদানিকারক দেশগুলোর উপর শুল্ক আরোপের ফলে একদিকে মার্কিন শিল্পে লাভ বৃদ্ধি পাবে, অন্যদিকে বিদেশি কোম্পানিগুলো বাজারে প্রবেশে বাধা সৃষ্টি হবে। বিশ্ব বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে, বিশেষ করে মার্কিন ভোক্তাদের জন্য। নতুন শুল্কের ফলে আমদানি করা পণ্যের দাম বৃদ্ধি পাবে, যা ভোক্তার কাছে বেশি দামে পণ্য পৌঁছানোর কারণ হবে। এর ফলস্বরূপ মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে এবং যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের উপর চাপ পড়বে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতীয় কর্মকর্তারা জানান, মস্কোর সঙ্গে দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তি হয়েছে নয়াদিল্লির। চাইলেই এত সহজে বের হয়ে আসা সম্ভব না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাজার পরিস্থিতি বিবেচনা করেই জ্বালানি বাণিজ্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে মার্কিন শুল্ক হুমকি জবাব হিসাবে মস্কো কাজাখস্তানের সিপিসি পাইপলাইন বন্ধ করে বিশ্বজুড়ে তেলের সরবরাহ ব্যাহত করতে পারে, যা বাজারে তেলের দাম আকাশ ছোঁয়া করে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কিছুদিন আগে রাশিয়ার সঙ্গে ভারতের তেল বাণিজ্যের কড়া সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি দুই দেশের অর্থনীতিকে মৃত বলে কটাক্ষ করেন। নতুন করে নয়াদিল্লিকে শুল্কের হুমকি দেন ট্রাম্প।
বলেন মস্কো থেকে তেল কেনা অব্যাহত রাখলে ভারত সহ সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যে শতভাগ মার্কিন শুল্ক আরোপ করা হবে। এরপরে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তিনি শুনেছেন যে ভারত রাশিয়া থেকে আর তেল কিনবে না, যদিও সেই সময় সেই তথ্যের নিশ্চয়তা দিতে পারেননি তিনি। ট্রাম্পের এমন দাবিকে প্রত্যাখ্যান করে নিউ ইয়র্ক টাইমসকে নাম প্রকাশে অনিচ্ছুক দুই ভারতীয় কর্মকর্তা জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত। তাদের মধ্যে এক কর্মকর্তা জানান, মস্কোর সঙ্গে দীর্ঘমেয়াদী জ্বালানি চুক্তি করেছে নয়াদিল্লি। রাতারাতি বাণিজ্য বন্ধ সম্ভব না। রাশিয়া বর্তমানে ভারতের সর্ববৃহৎ তেল সরবরাহকারী, যা মোট আমদানির প্রায় ৩৫%। ভারতের সরকার জানিয়েছে এই আমদানি বৈশ্বিক নিয়মের মধ্যেই হচ্ছে, কারণ রাশিয়ার তেলের ওপর সরাসরি কোনো মার্কিন বা ইউরোপীয় নিষেধাজ্ঞা নেই, বরং G7 ও EU নির্ধারিত মূল্যসীমা কাঠামো রয়েছে। भारत और अमेरिका के बीच में एक कॉम्प्रिहेंसिव গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জানান, তাদের জ্বালানি উৎসগুলোর ক্ষেত্রে বিশ্ববাজারের প্রতি নজর রেখে সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও জানান, বিভিন্ন দেশের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক তাদের নিজেদের যোগ্যতার উপর দাঁড়িয়ে আছে এবং এটি তৃতীয় কোনো দেশের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়। যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকির জবাবে ক্রেমলিন সিপিসি পাইপলাইন বন্ধের হুমকি দিয়ে রেখেছে। এটি ক্যাসপিয়ান অঞ্চল থেকে প্রতি বছর কয়েক মিলিয়ন ব্যারেল তেল পরিবহন করে, যা বিশ্ব সরবরাহের প্রায় ৩.৫%। রাশিয়ার এই পাল্টা পদক্ষেপ বিশ্ববাজারে তেলের অস্থিরতা বাড়িয়ে দেবে এবং পশ্চিমা দেশগুলোকে সংকটের মুখে ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, তরুণদের ঢল। খ্রিস্টীয় ধর্মগুরু পোপ লিওর উপস্থিতিতে উৎসব মুখর টর ভারগাতা। ক্যাথলিক তরুণদের জন্য আয়োজিত জুবিলি অফ ইউথ এ অংশ নেন ১৪৬ দেশের লাখো তরুণ তরুণী। এই অনুষ্ঠানে নতুন প্রজন্মের প্রতি মানবিক পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান পোপ। ইতালির রোবে টর ভারগাতা এলাকায় শনিবার দেখা গেল এক ভিন্ন চিত্র। বিশাল খোলা মাঠ জুড়ে কয়েক লাখ তরুণ তরুণীর সমাগম। খ্রিস্টান ধর্মের জুবিলি অফ ইউথ উপলক্ষে খ্রিস্টীয় ধর্মগুরু পোপ লিওর আগমনকে কেন্দ্র করে জমে ওঠে ক্যাথলিক তরুণদের মিলন মেলা। প্রায় ২৫ বছর পর একই মাঠে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি। সেন্ট জন পল II এর সময়কার মতোই লাখো মানুষের ভিড়। আমার জন্য এটা এক অসাধারণ অনুভূতি, কারণ এর আগে কখনো এমন কোনো অনুষ্ঠানে আসিনি। মঞ্চটা এত কাছ থেকে দেখা, এটাই এক বিশেষ অভিজ্ঞতা। আমি খুব খুশি। নবনির্বাচিত পোপ লিও জুবিলিতে লাখো তরুণের সামনে তুলে ধরেন খ্রিস্টীয় মূল্যবোধ। গসপেলের আহ্বান শুনে আত্মবিশ্লেষণের মাধ্যমে মানবিক পৃথিবী গঠনের ডাক দেন তিনি। প্রিয় তরুণ প্রজন্ম, নিজের জীবনের পথে মনোযোগ দাও, ন্যায় বিচার খোঁজো, যেন একটি মানবিক বিশ্ব গড়ে তোলা যায়। দরিদ্রদের সেবা করো। পোপের এই ভাষণের পর তরুণদের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্দীপনা। সকালের অনুষ্ঠানে অংশ নিতে গ্রীষ্মের তাপপ্রবাহ উপেক্ষা করে কেউ কেউ রাত কাটান খোলা আকাশের নিচে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪৬টিরও বেশি দেশের তরুণ তরুণী। প্রার্থনারত তরুণরা নিমজ্জিত হন এক হৃদয়স্পর্শী সন্ধ্যায়, যেখানে ছিল আলোকজল বেদী, গীত সঙ্গীত, প্রার্থনা আর নীরব ধ্যানের সমাগম। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বাংলাদেশ হাই কমিশনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী। আলোচনা সভা, প্রদর্শনী ও ব্রাহ্মণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে দিবসটি স্মরণ করেন অংশগ্রহণকারীরা। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার প্রতিবাদে মালদ্বীপে পালিত হলো জুলাই গণ অভ্যুত্থান ও রেমিটেন্স যোদ্ধা দিবসের প্রথম বার্ষিকী। হাইকমিশন ভবনে আলোচনা সভা, ১ মিনিট নীরবতা, ফটোগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শন এবং সরকারের নির্মিত প্রামাণ্যচিত্রে উঠে আসে আন্দোলনের ইতিহাস ও প্রবাসীদের অবদান। অনুষ্ঠানে জুলাই শহীদদের ত্যাগ, ডলার সংকট এবং প্রবাসী রেমিটেন্স প্রবাহে ব্যাংক সুবিধা নিয়ে কথা বলেন প্রবাসী নেতারা। বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান একাধিক প্রস্তাব তুলে ধরেন আলোচনায়। এখানে বাংলাদেশে কোনো ব্যাংক নাই। আমি ভারপ্রাপ্ত হাই কমিশনার জনাব সুহেল পারভেজ সাহেবকে বিনীতভাবে অনুরোধ করব, আপনি এই মালদ্বীপে যে কোনো একটি ব্যাংকের শাখা যাতে হয়, এদিকে আপনি
একটু খেয়াল রাখবেন। গ্রাফিতিতে তরুণদের আত্মত্যাগের চিত্র তুলে ধরেন অংশগ্রহণকারীরা। জুলাই সনদে প্রবাসীদের স্বীকৃতি অন্তর্ভুক্তির দাবিও উঠে আসে আলোচনায়। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বর্তমান সরকারের প্রবাসী বান্ধব নীতি ও তাদের অধিকার সুরক্ষায় চলমান প্রচেষ্টার তাৎপর্য তুলে ধরেন বাংলাদেশ হাই কমিশনার। আমরা চেষ্টা করব, কারণ যদি একটি শাখা স্থাপন হয় তাহলে আমি জানি না এটি সমাধান হবে কিনা, তবে কিছুটা হলেও মানুষ উপকৃত হবে। সেটি আমরা চাই যে আমাদের প্রবাসী বাংলাদেশের যেন আরো সহজে রেমিটেন্সটি বাড়াতে পারে, সেটা আমরা অবশ্যই চেষ্টা করব। গণ অভ্যুত্থানে শহীদ এবং সম্প্রতি ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। জুলাই স্পিরিট ধারণ করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন প্রবাসী বাংলাদেশিরা। চূড়ান্ত হলো এশিয়া কাপের সবগুলো ম্যাচের ভেন্যু। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে একযোগে একটি বিজ্ঞপ্তি দিয়ে ভেন্যুর নাম প্রকাশ করল এসিসি। এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে আরব আমিরাতের 2 শহর আবুধাবি এবং দুবাইয়ের 2 স্টেডিয়ামে। বাংলাদেশের সবগুলো ম্যাচ হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। 11 তারিখ টাইগারদের প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে। খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। 13 তারিখ একই মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আর 16 সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। ভারত তাদের 2টো ম্যাচ দুবাই খেললেও শেষ ম্যাচটি খেলবে আবুধাবিতে। সুপার 4-এর 6 ম্যাচের 5টি ম্যাচই হবে দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, আর একটি ম্যাচ হবে আবুধাবিতে। 28 সেপ্টেম্বর ফাইনালটাও হবে দুবাইয়ে। আগামী সপ্তাহে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করতে ঢাকায় আসছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান রস উড। বিপিএলে দুবাই কাজ করার অভিজ্ঞতা কাজে লাগাতে চান এই ইংলিশ কোচ। পাওয়ার হিটিংয়ের জন্য ক্রিকেটারদের মানসিকতা ও টেকনিক দুটো বিষয় গুরুত্ব দিয়ে কাজ করবেন উড। আপাতত 3 সপ্তাহের জন্য আসলেও এই কোচের বিশ্বাস আসন্ন এশিয়া ও বিশ্বকাপে সুফল পাবে বাংলাদেশ দল। 2022 বিপিএলে কোচ হিসেবে কাজ করেন জুলিয়ান রস উড। ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের জনক বলা হয় এ কোচকে। কাজ করেছেন বিশ্বখ্যাত অনেক ক্রিকেটারের সঙ্গেও। পরের বছর বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হেড কোচের দায়িত্ব পালন করেন। এরপর বেশ কবার আলোচনায় আসে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে তার কাজ করার বিষয়টি, যদিও সেটা বেশি দূর আগায়নি। অবশেষে টাইগার হেড কোচ ফিল সিমন্সের অনুরোধেই আসছেন বাংলাদেশে। টাইগারদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত এই ইংলিশ কোচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বাংলাদেশে কাজ করতে আমি মুখিয়ে আছি। বিপিএলে 2বার কাজ করেছি। সে সময় আলোচনা হয়েছিল আমার বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করার বিষয়ে, যেটা আমাকে বেশ রোমাঞ্চিত করেছিল, যদিও পরে সেটা আর আগায়নি। অবশেষে আমি আসছি। সামনেই এশিয়া ও বিশ্বকাপ আছে। কাজ করার জন্য এটা আদর্শ সময়। আমি সিমন্সকে খুব ভালো করেই চিনি। সে যখন আফগানিস্তান দলের কোচ ছিল তখন তার সঙ্গে কাজ করেছি। সেই আমার সঙ্গে যোগাযোগ করে জানতে চেয়েছিল কোন সময় আমি কাজ করতে পারবো। Nothing came of it and now it has, so I'm pretty excited about that. আপাতত আসছেন মাত্র 3 সপ্তাহের জন্য, যদিও জুলিয়ান উড মনে করেন সময়টা কম না। টাইগারদের কোন দিকগুলোতে গুরুত্ব দিতে চান সেটাও এরই মধ্যে ঠিক করেছেন জুলিয়ান উড। যে কোনো কাজ যত বেশি করা যায় তত ভালো। প্লেয়ারদের সঙ্গে দীর্ঘ সময় কাজ করলে উন্নতি আনা সম্ভব, তবে 3 সপ্তাহেও অনেক কিছু করা যায়। কোচিং এর মূল বিষয় হলো খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক। আমি কিছু ক্রিকেটারকে আগে থেকেই চিনি। কোচ প্লেয়ারদের সম্পর্কটা বিশ্বাসের। যখন খেলোয়াড়রা কোচকে বিশ্বাস করবে তখন ভালো কিছু হবে। খেলোয়াড়রা জানে আমি কোন বিষয়ে বিশেষজ্ঞ। সবার খেলার ধরন আলাদা। পাওয়ার হিটিং এর জন্য মানসিকতা ও টেকনিক দুটোই গুরুত্বপূর্ণ। যদি একজন খেলোয়াড়ের মাইন্ডসেট ও ইন্টেন্ট ঠিক থাকে তাহলে আমি যা করি সেই কাজ অনেকটাই সহজ হয়ে যায়। আপনাকে দেখতে হবে অতীতে তারা কেমন করেছে এবং তাদের কোন দিকটায় উন্নতি আনতে হবে। মাইন্ডসেট ঠিক হলে এরপর আপনি টেকনিক নিয়ে কাজ করতে পারেন। আগামী 9 আগস্ট বাংলাদেশে আসার কথা জুলিয়ান উডের। কাজ করবেন 3 সেপ্টেম্বর পর্যন্ত। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। কোটি টাকার গ্রিন হাউস প্র্যাকটিস ফ্যাসিলিটি নিয়ে বিপাকে বিসিবি। ছাদফুটো হয়ে পানি পড়া, উইকেট নিয়ে ক্রিকেটারদের অভিযোগ এসেছে বোর্ড কর্তাদের কাছে, জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান। সভাপতি না চাইলেও কোনো এক দৈব শক্তির গুণে বেড়েছে বিতর্কিত কিউরেটর গামিনী ডি সিলভার চাকরির মেয়াদ। আকরাম খান বলছেন, চাইলে মিরপুরেও বানানো সম্ভব ব্যাটিং সহায়ক উইকেট। মোটেই স্যাটিসফ্যাক্টরি নয়, এটা তো বড়, এটা আমরা সবাই স্বীকার করি। হয়তো তিনি বেশি দিন আর নেই।
বোর্ড সভাপতি কিংবা ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান গামিনী ডি সিলভার কাজে সন্তুষ্ট নন কেউই। তবু বিসিবিতে চলমান লঙ্কান কিউরেটরের রাজত্ব। নাজমুল হাসান পাপন, ফারুক আহমেদ কিংবা আমিনুল ইসলাম বুলবুল বোর্ড সভাপতি পদে একটার পর একটা পরিবর্তন আসলেও বহাল তবিয়তে টিকে আছেন গামিনী। কোনো এক দৈব শক্তির গুণে চুক্তির মেয়াদও বেড়েছে লঙ্কান কিউরেটরের। পাকিস্তানের বিপক্ষে স্লো উইকেট বানানোর পর জোরালো হয় গামিনীকে বিসিবি থেকে সরানোর আলোচনা। তবে জানা গেছে চুক্তি বেড়েছে এই লঙ্কানের, এমনকি সরানো হচ্ছে না মিরপুর থেকেও। বিষয়টি এখনো স্পষ্ট নয় বোর্ড পরিচালক আকরাম খানের কাছে। তার মতে চাইলেই মিরপুরে ব্যাটিং সহায়ক উইকেট বানানো সম্ভব। আমি তো ক্রিকেট অপারেশন অনেকদিন ছিলাম, আমার কেন আসে না, বাট ডেফিনেটলি প্লেয়াররা হলো আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ। প্লেয়াররা তো কোনো অসুবিধা যেন না হয় সেটা কিন্তু আমাদের দায়িত্ব, সেটা আমরা সিরিয়াসলি দেখি। যে দেশে ক্রিকেটের উইকেটের ডেভেলপমেন্ট হবে, ভালো উইকেট হবে, সে দেশে কিন্তু ভালো ভালো প্লেয়ারও বের হবে। বর্ষার মৌসুমে ক্রিকেটারদের অনুশীলনের জন্য বিসিবির বিশেষ আয়োজন 4 কোটি টাকার গ্রিন হাউস প্র্যাকটিস ফ্যাসিলিটি। অথচ বৃষ্টির মৌসুমে ধরা দিয়েছে ত্রুটি, ছাদ ফুটো হয়ে পানি পড়ছে মাঠে, তাই পুনরায় করতে হচ্ছে সংস্কার। ওটা আপনার মতো আমিও শুনেছি, বাট ওটা তো ডিপার্টমেন্ট আমার না। তারপরেও যে মানে ওখানে প্র্যাকটিস করতে অসুবিধা হচ্ছে এটা শুনলাম, বাট ওটা রিপেয়ার করা হচ্ছে, তো হয়তো বা ঠিক হয়ে যাবে। গ্রিন হাউসের উইকেট নিয়েও আছে অভিযোগ। গামিনী প্রত্যাশিত উইকেট বানাতে পারেনি বলেও মত সংশ্লিষ্টদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।